দেন হচ্ছে গ্রুপ 16। গ্রুপ 16 হচ্ছে 6A, তার ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ও, এস, এসই, টি, মানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, আর হচ্ছে লিভারমোরিয়াম। ঠিক আছে, সো এটা মনে রাখার ওয়ে হচ্ছে ও এসএসসিতে পড়লেই লাভ, ও এসএসসিতে পড়লেই লাভ, ও এসএসসিতে পড়লেই লাভ। ঠিক আছে, আর এটার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2NP4 অ্যান্ড এই দুইটা হচ্ছে, দেখো এইখানেও এই দুইটা হচ্ছে নন মেটাল, এই দুটো হচ্ছে নন মেটাল। তারপর সেলেনিয়াম অ্যান্ড টেলুরিয়াম হচ্ছে মেটালয়েড, আর এই দুইটা হচ্ছে আবার মেটাল। ক্লিয়ার? সো এইটা হচ্ছে গ্রুপ 16-এর বেসিক ইনফরমেশন। আর গ্রুপ 16-এর যে এলিমেন্টগুলো আছে তাদেরকে শর্টে চালকোজেন্সও বলে, চালকোজেন্স, কারণ তারা হচ্ছে ওর প্রডিউসিং এলিমেন্ট, মানে তাদের সবার ওর থাকে, ওর প্রডিউসিং এলিমেন্টস, এই জন্য ওদেরকে চালকোজেন বলা হয়। ওদেরও অ্যালোট্রপিজম আছে। ওদের অ্যালোট্রপস হচ্ছে অক্সিজেনের দুইটা অ্যালোট্রপ আছে, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস আর একটা হচ্ছে ওজোন গ্যাস, O2 আর O3। ঠিক আছে, আর সালফারের অ্যালোট্রপিজম আছে বেশ কয়েকটা, অনেকগুলো আছে এটার। সালফার একটা হচ্ছে গ্র্যানুলার সালফার, গ্র্যানুলার সালফার মানে এটা হচ্ছে দানাদার আর কি। তারপর হচ্ছে রম্বিক, রম্বিক দাঁড়াও, রম্বিক মানে রম্বস শেপের, রম্বিক और octahedral, rhombic और octahedral और alpha sulfur, FUR হবে, সরি। তারপর ওদের থার্ডটা হচ্ছে, সরি, এখানে এই দুইটাই হচ্ছে গ্র্যানুলারের আন্ডারে, আমি একটু ভুল বলছি। এইটা, এটাও গ্র্যানুলার, এটা হচ্ছে গ্র্যানুলারের টাইপ এ, এটা হচ্ছে টাইপ বি। টাইপ বি হচ্ছে তোমার মনোক্লিনিক, মনোক্লিনিক, মনোক্লিনিক और प्रिज्मेटिक और बीटा सल्फर। সেটা হচ্ছে গ্র্যানুলার সালফার আর কি। দেন হচ্ছে নন গ্র্যানুলার সালফার, যারা গ্র্যানুলার না, নন গ্র্যানুলার সালফার। সো নন গ্র্যানুলার আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাস্টিক সালফার, প্লাস্টিক সালফার, এটা হচ্ছে এই যে আলফা বিটা দেন গামা, গামা সালফার। আর আরেকটা হচ্ছে মিল্ক অফ সালফার বা ডেল্টা সালফার, মিল্ক অফ সালফার বা ডেল্টা সালফার। দেন লিকুইড সালফার, লিকুইড সালফার হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে ল্যামডা সালফার, সালফার, ল্যামডা সালফার, আর আরেকটা হচ্ছে মিউ সালফার। অ্যাগেন এগুলো কিন্তু অত ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য, এমসিকিউতে আসতে পারে হাইয়েস্ট, বাট খুবই রেয়ার, তারপর আমি দেখাই দিলাম। আর এই হচ্ছে কলয়েডীয় সালফার, যারা কলয়েড ফর্ম করে তারাই হচ্ছে কলয়েডীয় সালফার। ওকে, সো এই হচ্ছে আমাদের গ্রুপ 16-এর ডিসকাশন, যে 16-এর অ্যাকচুয়ালি এই প্রপার্টিগুলো আছে, এর বাইরে আর কিছু আমাদের জানতে হবে না। এবার আমরা অক্সাইড নিয়ে ডিটেইলড ডিসকাশন করব, যে অক্সাইড অ্যাকচুয়ালি কীরকম হয়। সো এবার আমাদের ডিসকাশন হচ্ছে অক্সাইড নিয়ে।
আমরা গ্রুপ 17 আর 18-এ আবার একটু হ্যাঁ 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 আনতেছি। আচ্ছা আগের পেজটা তো আসতেছে না। আচ্ছা ওইটা আসতেছে না বুঝছো। ওকে ঠিক আছে। আচ্ছা সো এরপর হচ্ছে অক্সাইড। আমরা এখন অক্সাইড নিয়ে পড়বো। আমরা গ্রুপ 17 আর 18 একটু পরে ব্যাক করতেছি আবার। অনেক ধরনের অক্সাইড হতে পারে। ফার্স্টের টাইপ হচ্ছে অ্যাসিডিক অক্সাইডস। অ্যাসিডিক অক্সাইড, তো অ্যাসিডিক অক্সাইড হচ্ছে যারা বেইজের সাথে রিঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে। যেমন কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিডিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড ওই যে এতক্ষণ পড়ার সময় যেগুলো বলে আসছি, সালফার ট্রাইঅক্সাইড একটা অ্যাসিডিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর N2O5 এগুলো এতক্ষণ লিখে আসছে আর কি। সো এগুলো হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, ঠিক আছে। ওদের কমন ইয়া হচ্ছে যে ওরা যখন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে তখন একটা অ্যাসিড বানায়, অ্যাসিড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলে অ্যাসিড ফর্ম করে, যেমন এটা একটা কার্বনিক অ্যাসিড। সালফার ট্রাইঅক্সাইড রিঅ্যাক্ট করলে সালফিউরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড করলে সালফিউরাস অ্যাসিড এটসেট্রা, ওকে। আর যখন ওরা একটা অক্সাইড যখন সেটা বেইজের সাথে রিঅ্যাক্ট করে বা অ্যালকালয়ের সাথে রিঅ্যাক্ট করে তখন সে সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস করে। এই হচ্ছে অক্সাইডের প্রপার্টি, অ্যাসিডিক অক্সাইড আর কি। দেন সেকেন্ড টাইপের অক্সাইড বেসিক অক্সাইড। বেসিক অক্সাইড তাহলে বুঝতেই পারতেছো ওয়াটারে বেস ফর্ম করবে বা অ্যালকালাই, আর অ্যাসিডের সাথে রিয়াকশনে নিউট্রালাইজেশন রিয়াকশন করবে। সো বেসিক অক্সাইড আছে Na2O, K2O, প্রথম গ্রুপ দুইটাতে যারা আছে সবাই, তারপর মাঝের সবাই এটসেট্রা, হচ্ছে সবাই বেসিক অক্সাইডের কিছু এক্সাম্পল। সো ওরা অ্যাসিডের সাথে রিয়াকশনে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম করে, আর ওরা ওয়াটারের সাথে রিয়াকশনে বেস ফর্ম করে। ওকে, সো অ্যাসিডিক গেল, বেসিক গেল। এবার হচ্ছে নিউট্রাল অ্যাসিড, তারা কোনো ধরনের রিয়াকশনই করে না। নিউট্রাল অক্সাইড হচ্ছে ওয়াটার, যেমন হাইড্রোজেনের অক্সাইডটাই তো আসলে H2O, তারপর কার্বন মনোক্সাইড N2O, NO ইটসেট্রা হচ্ছে নিউট্রাল, তাদের কোনো অ্যাসিড বা বেজের সাথে রিয়াকশন নাই। দেন হচ্ছে অ্যামফোটেরিক। নিউট্রাল মানে হচ্ছে কিছুই করবে না, আর অ্যামফোটেরিক হচ্ছে দুইটাই করবে, দুইটা প্রপার্টি তার আছে, তারা অ্যাসিডিকও আবার তারা বেসিকও। সো অ্যামফোটেরিক অক্সাইডের অনেকগুলো এক্সাম্পল অলরেডি দেওয়া হয়েছে আগে। সো সেগুলো জিঙ্ক অক্সাইড, তারপর Al2O3, তারপর হচ্ছে টিন অক্সাইড, লিড ও, তারপর লিড O2 দুইটাই, এগুলো সব হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। যেমন অ্যাজ বেস, তারা যদি বেসিক প্রপার্টি শো করতে চায়, যেমন জিঙ্ক অক্সাইড, সেটা দুইটা HCl এর সাথে রিঅ্যাক্ট করে জিঙ্ক ক্লোরাইড প্লাস H2O ফর্ম করে। আর তারা যদি অ্যাসিড হিসেবে কাজ করে, তখন এরকম সোডিয়াম জিঙ্কেট সল্ট প্রডিউস করে, সোডিয়াম জিঙ্কেট, এটার নাম সোডিয়াম জিঙ্কেট প্লাস H2। সো এই হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। দেন 5 নম্বর অক্সাইড হচ্ছে পারঅক্সাইড। পারঅক্সাইড হচ্ছে যেইগুলোতে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা -1 হয়, যেমন Na2O2 এটা একটা পারঅক্সাইড, BaO2 এটা আরেকটা পারঅক্সাইড। ক্লিয়ার? সো পারঅক্সাইডের রিয়াকশনগুলো কীরকম দেখো, তারা যে কোনো একটা অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করে হাইড্রোজেন পারঅক্সাইড ফর্ম করে অলওয়েজ, ঠিক আছে। কারণ আসলে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে এই পারঅক্সাইডগুলো প্রডিউস হয়। সো যখন আবার অ্যাসিডে দিবা উল্টাটা হবে। যেমন বেরিয়াম অক্সাইড, এটাও
ঠিক আছে, সো এই হচ্ছে পারঅক্সাইডের আইডিয়া। দেন পলিঅক্সাইড, যেমন পলিঅক্সাইড হচ্ছে লিড অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড ইটসেট্রা। তারা দেখা যায় যে সালফিউরিক অ্যাসিডের সাথে যখন রিয়্যাক্ট করে তখন তারা অক্সিজেন প্রডিউস করে, যেমন এরকম একটা রিয়াকশন। আর তারা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করে, যেমন এই রিয়াকশনটা তুমি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে রিডক্স রিয়াকশনে দেখছো। আবার এই রিয়াকশনটা কালকে ওই যে যখন লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি লিখলাম ওইখানে ছিল, তাই না? সো ওইটার সাথে মিলে ওইটার একটা স্টেপ হচ্ছে এইটা, ওইটা আমি দুইটা একসাথে লিখছিলাম, এখানে ছিল। তো MnO2 হচ্ছে 4HCl, এটার সাথে রিয়াক্ট করে MnCl2 প্লাস ক্লোরিন প্লাস 2H2O প্রডিউস করে। ঠিক আছে, সো এই হচ্ছে পলিঅক্সাইডের রিয়াকশনস। দেন হচ্ছে সাবঅক্সাইড। সাবঅক্সাইড হচ্ছে যেই কম্পাউন্ডগুলোতে যেই কয়টা অক্সিজেন থাকার কথা তার থেকে যদি কম থাকে তখন সেটাকে সাবঅক্সাইড বলে। যেমন লিড 2O, এটা একটা সাবঅক্সাইড, রাইট? এটা হচ্ছে একটা সাবঅক্সাইড। এটা জাস্ট একটা এক্সাম্পলই মনে রেখো। তারপর 8 হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইডে অক্সিজেনের এই অক্সাইডগুলোতে অক্সিজেনের অক্সিডেশন নেগেটিভ হাফ হয়। যেমন সুপার অক্সাইডের একটা এক্সাম্পল যদি দেই, এটা হচ্ছে KO2, এটা একটা সুপার অক্সাইড, এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা নেগেটিভ হাফ হয়। দেন হচ্ছে 9 নাম্বার কম্পাউন্ড অর মিক্সড অক্সাইড। কম্পাউন্ড অর মিক্সড অক্সাইড, কম্পাউন্ড অর মিক্সড অক্সাইড হচ্ছে খুব কমন এক্সাম্পল হচ্ছে Fe3O4। ওকে, এটা অ্যাকচুয়ালি মিক্সচার অফ FeO প্লাস Fe2O3, এই দুইটা মিক্সচার হচ্ছে এটা। তারপর লিড 3O4, এটাও একটা মিক্সড অক্সাইড। এটা হচ্ছে দুইটা লিড অক্সাইড প্লাস একটা লিড, দুইটা লিড 2 অক্সাইড আর একটা লিড তোমার এটা হচ্ছে একটা লিড পাওয়ার অক্সাইড, মানে এই PbO2 যেটা, এই দুইটার মিক্সচার হচ্ছে লিড 3O4। দেন Mn3O4, এটাও অ্যাকচুয়ালি দুইটা MnO প্লাস একটা MnO2 এর মিক্সচার। সো এই হচ্ছে কম্পাউন্ড আর মিক্সড অক্সাইড। পরীক্ষায় আসে কোনটা অ্যাম্ফোটেরিক, কোনটা নিউট্রাল ইটসেট্রা। সো এগুলো একটু ভালোভাবে মনে রাখবো। এবার আমরা গ্রুপ 17 আবার ব্যাক করি। সো গ্রুপ 17 এর এলিমেন্ট কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তোমার AT আর হচ্ছে TS। ওকে, সো এটার ইয়া হচ্ছে ফেল, দাঁড়াও এটা আমি লিখে দিই। আচ্ছা, ফেল করলাম, ড্র IDB-তে আনতে তোকে। ঠিক আছে, এইভাবে এটা মনে রাখতে পারো। অথবা আরেকটা হচ্ছে ফল কলা বেল আইলো আহারে। সো এইভাবে মনে রাখতে পারো এটা। আর ওদেরকে অ্যাকচুয়ালি হ্যালোজেন বলা হয় কারণ ওরা হচ্ছে সল্ট প্রডিউসার। হ্যালোজেন্স সল্ট প্রডিউসার। ওদেরকে ওদের দিয়ে আমরা মিনারেল সল্ট প্রডিউস করতে পারি, স্পেশালি ক্লোরিন, আয়োডিন ইটসেট্রা। আর এখানে কোনটা দেখতে কেমন একটু আমাদের জানা উচিত। যে ফ্লোরিন, এটা হচ্ছে একটা ইয়েলো কালারের টক্সিক গ্যাস, ইয়েলো টক্সিক গ্যাস ফ্লোরিন। তারপর ক্লোরিন, ক্লোরিন হচ্ছে গ্রিনিশ ইয়েলো, এটাও টক্সিক গ্যাস, গ্রিনিশ
ইয়েলো টক্সিক গ্যাস। তারপর ব্রোমিন। ব্রোমিন হচ্ছে একটা করোসিভ রেড লিকুইড। লাল কালারের একটা লিকুইড। দেন আয়োডিন। আয়োডিন হচ্ছে একটা ব্ল্যাক সলিড, যেটা আবার তুমি যদি এটাকে হিট দাও তাহলে আবার ভায়োলেটে কনভার্ট হয়। আর এই যে বাকি যেগুলো লিখলাম, অ্যাস্টাটিন, তারপর হচ্ছে এটা, এইগুলো অ্যাকচুয়ালি নতুন ইনভেন্টেড, আর এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ, সো এগুলো আমাদের অত দেখতে হবে না, ঠিক আছে। আর সব হ্যালোজেনগুলো অ্যাকচুয়ালি ডাইঅ্যাটমিক গ্যাস হিসেবে থাকে, বা তোমার এটা হচ্ছে ডাইঅ্যাটমিক গ্যাস হিসেবে থাকে, যেমন ক্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড, আয়োডিন সলিড, সবই ডাইঅ্যাটমিক হিসেবে থাকে, ঠিক আছে। হ্যালোজেন সবাই ডাইঅ্যাটমিক। তো এই হচ্ছে গ্রুপ 17 রিলেটেড ডিসকাশন। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। একটু ওয়েট। সো এরপর আমরা গ্রুপ 18 বা জিরো গ্রুপ নিয়ে ডিসকাস করি। গ্রুপ 18 or জিরো গ্রুপ। গ্রুপ 18 যারা, তারা হচ্ছে সবাই ইনার্ট গ্যাস, মানে তারা কোনো ধরনের রিয়াকশন করে না। সো গ্রুপ 18 কারা আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর হচ্ছে রেডন, ঠিক আছে। সো এগুলার ফুল নাম তো অবশ্যই দেখবা। মেনলি তোমার এই চ্যাপ্টারটা পড়ার সময় পিরিয়ডিক টেবিলটা একটু সামনে নিয়ে ভালো মতো এটা ইনভেস্ট করে করে পড়তে হবে, ক্লিয়ার? সো এখানে এই গুলো মনে রাখার ওয়ে হচ্ছে যে হিলি, নীলি আর কৃপা যায় রংপুরে। হিলি, নীলি আর কৃপা যায় রংপুরে, এভাবে মনে রাখতে পারো। আর এই ইনার্ট গ্যাসগুলোর ব্যাপারে অ্যাকচুয়ালি আমরা তেমন কিছুই পড়বো না। ইনার্ট গ্যাসগুলোর মধ্যে দেখা যায় যে ওরা ক্ল্যাথরেট নামক এক ধরনের কম্পাউন্ড ফর্ম করে। এটাও আমাদের জাস্ট এইটুকু জানলেই হবে যে কারা ক্ল্যাথরেট কম্পাউন্ড ফর্ম করে, বাট এটা নিয়ে আমাদের কোনো ডিটেল কিছু পড়তে হবে না, যে ওরা ক্ল্যাথরেট কম্পাউন্ড বলতে এক ধরনের কম্পাউন্ড আছে সেটা ফর্ম করে, ঠিক আছে। আর এগুলাকে নোবেল গ্যাসও বলে, নোবেল গ্যাস। আর ওদের মধ্যে এই জেনন বেশ কিছু কম্পাউন্ড ফর্ম করতে পারে, মানে ক্ল্যাথরেট কম্পাউন্ড যেগুলো, এগুলো জেনন খুব ইজিলি ফর্ম করতে পারে। যেমন জেননের কি কি কম্পাউন্ড হতে পারে দেখো, জেনন XCF2, তারপর XCF4, XCF6, XCOF4, আর হচ্ছে XeO3। আর এগুলোর হাইব্রিডাইজেশন স্টেট হচ্ছে sp3d, sp3, আমরা হাইব্রিডাইজেশন একটু পরে দেখব, sp3d2, sp3d3, দেন হচ্ছে sp3d2, আর হচ্ছে এরপর sp3। এগুলো হচ্ছে ওদের হাইব্রিডাইজেশন স্টেট। এই কম্পাউন্ডগুলোর করেসপন্ডিং জেননের এই কম্পাউন্ডগুলোর হাইব্রিডাইজেশন চলে আসে পরীক্ষায়। আর হাইব্রিডাইজেশন কীভাবে বের করতে হয় একটু পরেই সেটা দেখাচ্ছি। আর এখানে এগুলোর শেপগুলো একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে স্কোয়ার প্লেনার। এই শেপও তুমি নিজেই বের করতে পারবা হাইব্রিডাইজেশন শেখার পর। এটা হচ্ছে অক্টাহিড্রাল, তারপর স্কোয়ার পিরামিডাল, আর হচ্ছে পিরামিডাল। ওকে, আচ্ছা। সো এখন আমরা একটা এই সব কয়টা গ্রুপের ব্যাপারে যেহেতু আমাদের ডিসকাশন শেষ, একটা শর্ট জিনিস দেখি। সেটা হচ্ছে যে তুমি এই বিভিন্ন গ্রুপগুলোয় দেখবা যে তাদের পিরিয়ডিক নাম্বারে একটা আছে, মানে রেগুলারিটি আছে। যেমন ফার্স্ট গ্রুপ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম।
সো এরকম একটাই আছে +2 8 8 18 18 32 এরকম একটা রুল আছে যে হাইড্রোজেনের সাথে 1 এর সাথে 2 অ্যাড করলে লিথিয়ামের অ্যাটমিক নাম্বার, দেন 3 এর সাথে 8 অ্যাড করলে সোডিয়াম। সো এই সিকোয়েন্সটা মনে রাখবা 2 8 8 18 18 32। এভাবে তুমি যে কোনোটার অ্যাটমিক নাম্বার বের করতে পারবা গ্রুপ 1-এ। গ্রুপ 2-তে হচ্ছে এইটা এইখান থেকে স্টার্ট, মানে গ্রুপ 2-তে 8 8 18 দেন 18 32। ক্লিয়ার? এইভাবে করতে হবে। আর এরপর গ্রুপ 7-এ সবগুলোতেই অ্যাকচুয়ালি এরকম একটা রেগুলারিটি ফলো করে যে ফ্লোরিন, তারপর হচ্ছে গ্রুপ 17 নিয়ে যদি বলি, গ্রুপ 17-এ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর আয়োডিন, এটি এরকম। এইখানে 8 8 18 18। আর আচ্ছা এইখানে একটু এটা ডিফারেন্ট, এখানে হচ্ছে 8, তারপর এখানে হচ্ছে এটা 18, এটা 18 আর এইটা 32। একটু ডিফারেন্ট সিকোয়েন্স। আবার হিলিয়ামের ওইটা যদি দেখাই, আর কৃপা যায় রংপুরে, এখানের সিকোয়েন্সটা এরকম, এই +8 +8 +18। মেন কথা তোমার পিরিয়ডিক টেবিলটার সাথে খুব কমফোর্টেবল হইতে হবে আর কি। 18 আর এদিকে হচ্ছে +32। এভাবে তুমি অ্যাটমিক নাম্বারগুলো বের করতে পারো। সো আমাদের গ্রুপ বেসড যে ডিসকাশনগুলো ছিল সেগুলো শেষ। এখন আমরা ডি ব্লক এলিমেন্ট নিয়ে পড়ব। আমরা এতক্ষণ এস আর পি ব্লক নিয়ে পড়ছি, এবার হচ্ছে ডি ব্লক। আচ্ছা, ডি ব্লক এলিমেন্টের বেসিক ডিসকাশন হচ্ছে যে তাদের জেনারেল কনফিগারেশন n-1 ডি 1 to 10 ns2। আবার তাদের ট্রানজিশন এলিমেন্ট বলতে একটা কথা আছে, যাদের স্টেবল ক্যাটায়নে n-1 ডিটা 1 থেকে 9-এর মধ্যে কোনো একটা ইলেকট্রন নাম্বার দিয়ে ফুলফিল থাকে। সো এইভাবে আমরা ট্রানজিশন এলিমেন্ট টেস্ট করতে পারি। এখন এই ডি ব্লক এলিমেন্ট কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স শো করে। ওকে, কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, ডি ব্লক এলিমেন্টস আমরা শুধু ট্রানজিশন এলিমেন্টস নিয়ে কাজ করব। সো ট্রানজিশন এলিমেন্টস যারা আছে তারা কিছু স্পেশাল প্রপার্টিস শো করে বা ক্যারেক্টারিস্টিক্স শো করে। সেগুলো হচ্ছে যে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট, দেন ওরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট। ওকে, ওরা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আর দাঁড়াও, হ্যাঁ, অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট। আর এর পাশাপাশি ওরা কমপ্লেক্স আয়ন ফর্ম করতে পারে। দেন ওরা কালার্ড কম্পাউন্ড ফর্ম করতে পারে। আর ওরা প্যারাম্যাগনেটিজম বা ম্যাগনেটিক প্রপার্টি শো করতে পারে, এক্সিবিট প্যারাম্যাগনেটিজম। সো আমরা এখানে ফরমেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ডটা নিয়ে একটু ডিসকাস করব। ফার্স্টে ফরমেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ডস।
সো ট্রানজিশন মেটালরা কমপ্লেক্স আয়ন ফর্ম করে, আর সেই আয়ন দিয়ে যখন একটা কম্পাউন্ড ফর্ম হয় সেটাকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড। যেমন একটা এক্সাম্পল হচ্ছে CuNH3 4 টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট, CuNH3 4 SO4, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ডগুলো এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ থাকে। দেন পটাশিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট K3FeCN6, এগুলো নেমিংও আছে, আমরা নেমিংটাও দেখব। সো এগুলো সব হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ডের এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে তার কমপ্লেক্স আয়ন। আর যে কোনো একটা কমপ্লেক্স আয়নের মধ্যে যেটার অক্সিডেশন স্টেট মানে যেটা একদম ফ্রি, মানে ওইটা একটাই আছে, সেটাকেই বলা হয় সেন্ট্রাল অ্যাটম। যেমন এখানে এটা সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কপার, এটা হচ্ছে আয়রন। এই দুটো দেখতে কেমন সেটা যদি আমরা একটু দেখি, এই কমপ্লেক্স আয়নটা দেখতে এরকম, কপার কপার এখানে চারদিক থেকে এই তোমার NH3 ওর সাথে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। আই হোপ এটা তোমরা আগে শিখছো, যেখানে অ্যাকচুয়ালি যে কোনো একজন মানে কোভ্যালেন্ট বন্ডে কি হয়, দুইজন ইলেকট্রন শেয়ার করে। আর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে হচ্ছে একজনই দুইটা ডোনেট করে অ্যান্ড সে ওই দুইটা তারা আবার শেয়ার করে। মানে এখানে শেয়ারিং করতেছে বাট দুইটারই অ্যাকচুয়াল ওনার একজন, ঠিক আছে? এটাকে বলা হয় কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। সো এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ইউজ করে এখানে 4টা NH3 এই কপারের সাথে লেগে আছে। এটা হচ্ছে +2+, আর K3FeCN6 এটার এই কমপ্লেক্স আয়নটা দেখতে এরকম। এখানে অ্যারো সাইনটা দিয়ে বোঝায় কে কাকে ইলেকট্রন ডোনেট করতেছে, মানে ওই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের জন্য। ওকে, এখন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে এই যে ইলেকট্রনগুলো দেয়, এই যে যেমন এগুলোকে বলা হয় লিগ্যান্ড। লিগ্যান্ড মানে হচ্ছে যারা ডোনার, যারা ডোনেট করে তারাই হচ্ছে লিগ্যান্ড। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা সেন্ট্রাল অ্যাটমের সাথে যেই কয়টা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড থাকে সেটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। যেমন এটার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, এটার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। MCQতে আসে যে এখানে কপারের কোঅর্ডিনেশন নাম্বার কত, 4, এখানে আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার কত, 6, ঠিক আছে? সো এবার আমরা দেখব যে একটা কমপ্লেক্স আয়নের নেমিংটা কিভাবে করে, হাউ টু নেম আ কমপ্লেক্স আয়ন অর কম্পাউন্ড। সো এটা নেমিংয়ের জন্য তোমার বেসিক্যালি 3টা পার্ট থাকে, একটা কমপ্লেক্স কম্পাউন্ডের 3টা পার্ট থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে লিগ্যান্ড নেম প্লাস নাম্বার, লিগ্যান্ড নেম অ্যান্ড নাম্বার, প্লাস নেম অফ সেন্ট্রাল ট্রানজিশন এলিমেন্ট, নেম অফ সেন্ট্রাল ট্রানজিশন এলিমেন্ট, plus oxidation number of central transition metal, oxidation number of central transition metal। এভাবে আমরা একটা কমপ্লেক্স আয়নকে নেম করতে পারি। সো সেটা নেমিংয়ের জন্য আমাদের একটা চার্ট মনে রাখতে হবে। যেমন লিগ্যান্ডের নেমগুলো, লিগ্যান্ড কী কী কমন লিগ্যান্ড আছে সেগুলো আমরা একটু দেখি। OH একটা কমন লিগ্যান্ড, তার হচ্ছে হাইড্রক্সো, মানে নাম হচ্ছে হাইড্রক্সো এই লিগ্যান্ডটার। তারপর NH3 এটা একটা কমন লিগ্যান্ড, এটার নাম হচ্ছে অ্যামিন, অ্যামিন। আর এরপর H2O,
H2O একটা লিগ্যান্ড, ও হচ্ছে, ওর নাম হচ্ছে অ্যাকুয়া। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, তারপর ক্লোরিন মাইনাস, এটা একটা লিগ্যান্ড, তার নাম হচ্ছে ক্লোরো। তারপর CN মাইনাস, এটা হচ্ছে সায়ানো। CN, এটা দরকার নেই, দাঁড়াও, NO অথবা NO প্লাস, এটার নাম হচ্ছে নাইট্রোসো। তারপর O2 মাইনাস, এটা হচ্ছে অক্সো। আর CO কার্বনিল, CO হচ্ছে কার্বনিল। আর যে তোমার কয়টা লিগ্যান্ড আছে সেটার উপর বেস করে কিছু প্রিফিক্স দিতে হয়। যেমন যদি একটা লিগ্যান্ড থাকে সেটাকে তুমি কিছুই বলবা না, যদি দুইটা লিগ্যান্ড থাকে তুমি বলবা যে ডাই, যেমন দুইটা NH3 থাকলে বলবা ডাইঅ্যামিন। তারপর তিনটা লিগ্যান্ড থাকলে তুমি বলবা ট্রাইঅ্যামিন। আর চারটা লিগ্যান্ড থাকলে তুমি বলবা টেট্রাঅ্যামিন। পাঁচটা থাকলে পেন্টা, এইভাবে। ঠিক আছে, যেমন আমরা একটা নাম দেখি, যেমন এখানে একটা কমপ্লেক্স আয়ন দিলাম, আয়রন H2O 5 NO, দেন এখানে হচ্ছে 2+। সো এই কমপ্লেক্স আয়নটা লিগ্যান্ডের পার্টের নামটা কি? লিগ্যান্ড হচ্ছে এগুলো, এটা সেন্ট্রাল অ্যাটম, এগুলো হচ্ছে লিগ্যান্ড। সো এটার লিগ্যান্ড পার্টটার নাম হবে পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো। পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে নেম অফ সেন্ট্রাল অ্যাটম, মানে আমরা লিগ্যান্ডের নেমিং দেখলাম, এবার হচ্ছে নেম অফ সেন্ট্রাল অ্যাটম। একটা সেন্ট্রাল অ্যাটমের নেমিং কিভাবে করতে হয়, যেমন ধরো যদি পজিটিভ হিসেবে থাকে, সেন্ট্রাল অ্যাটমটা যদি পজিটিভ হিসেবে থাকে, এই CuNH3 4 2+, এই চার্জটা হচ্ছে এই দুইটা চার্জের সামেশন। অ্যামোনিয়া একটা নিউট্রাল কম্পাউন্ড, সো ওর চার্জ হচ্ছে 0। সো তোমার যদি এরকম একটা ইয়া থাকে, তখন তুমি এটার সেন্ট্রাল অ্যাটমটার নাম সিম্পলি কপার লিখবা, আর কিছু লিখতে হবে না, জাস্ট সিম্পলি কপার। ঠিক আছে, যখন একটা ইসের সাথে, মানে একটা ইসের চার্জ, এই পুরো আয়নটা যখন পজিটিভ হবে তখন তুমি জাস্ট মেটালটার নাম লিখে দিবা। ঠিক আছে, যেমন এটার পুরো নাম হবে টেট্রাঅ্যামিন কপার, মানে লিগ্যান্ড প্লাস সেন্ট্রাল অ্যাটম। আর যদি এটার সাথে এটা যদি নেগেটিভ আয়ন হয়, যেমন FeCN6-4-, ওকে, সেইটার ক্ষেত্রে তুমি এই যে ইয়াটা থাকবে সেইটার, মানে সেই মেটালটার নামের লাস্টে 8 লাগাবা, এবং সেই মেটালটার ল্যাটিন নামটা ইউজ করবা। যেমন এফির ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, সো সেটার লাস্টে 8 লাগাইলে হবে ফেরেট। সো এটার নাম তুমি বলবা হেক্সাসায়ানোফেরেট। লিগ্যান্ড প্লাস সেন্ট্রাল অ্যাটম হবে হেক্সাসায়ানোফেরেট। আর এরপর কি করতে হবে, অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল ট্রানজিশন এলিমেন্ট। অক্সিডেশন নাম্বারটা কীভাবে বের করবো, একটা ইসের খুবই ইজি অক্সিডেশন নাম্বার বের করা। যেমন এই দুইটা এক্সাম্পলে আমি যদি অক্সিডেশন নাম্বারটা বের করে দেখাই, ধরো CuNH3 4 2+, এখানে সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট কত, ধরো এটা X, আর এইগুলো তো 0, এগুলো নিউট্রাল। সো X + 4 × 0 দ্যাট ইজ 2। সো এখান থেকে আসে X = 2। সো কপারের অক্সিডেশন স্টেট হচ্ছে +2। আর FeCN6-4-, এখানে আয়রনের অক্সিডেশন স্টেট কত, এখানে আয়রনের অক্সিডেশন স্টেট হচ্ছে, দেখো এটা যদি X হয়, আর সায়ানাইড কিন্তু -1 করে, সো X - 6 = -4, সো X = +2। সো ওর অক্সিডেশন স্টেট হচ্ছে +2। সো এইটা আবার ওই মেটালের নামের পর ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। যেমন আমরা দুইটা সবচেয়ে কমন এক্সাম্পল দুইটাই দেখি, যে CuNH3
4 2 প্লাস। এই আয়নটার ফুল নামটা কি? এটার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার 2। কপার, ওই যে ব্র্যাকেটে আবার রোমান সাইন দিয়ে তুমি ওই অক্সিডেশন নাম্বারটা লিখবা, কপার 2 আয়ন। দেন আমরা এটা দেখি FeCN6 4-, এটা হচ্ছে হেক্সাসায়ানোফেরেট 2, হেক্সাসায়ানোফেরেট 2 আয়ন। আর এগুলো যদি কম্পাউন্ড হিসেবে থাকে তখন নামগুলো আরও ইজি। কম্পাউন্ডে তো ক্যাটায়ন আগে আর এরপর অ্যানায়নের নাম বলতে হয়। সো এখানে এই যে যেমন এই ক্যাটায়নটা সালফেটের সাথে যে কম্পাউন্ড ফর্ম করছে সেটাকে আমরা নাম বলবো টেট্রাঅ্যামিন কপার 2, টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট, টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। সিমিলারলি 4 নম্বর যেটা K4FeCN6, এই কম্পাউন্ডটার নাম আমরা বলবো, দেখো আগে ক্যাটায়ন, সো এখানে তুমি আগে বলবা পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2, হেক্সাসায়ানোফেরেট 2। ক্লিয়ার? সো এই হচ্ছে কমপ্লেক্স আয়ন নেমিং এর রুল। ওকে, সো আমরা এখন কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে নেমিং করতে হয় সেটা দেখলাম। আরেকটা এক্সাম্পল আমরা একটু দেখি, আরও দুইটা দেখি, 5 আর 6। সো 5 নাম্বার হচ্ছে FeOH2 H2O আর হচ্ছে 4। সো এটার তোমার এই আয়নটার নাম কি হবে? দেখো এখানে হাইড্রক্সো আছে দুইটা আছে, আর অ্যাকুয়া আছে হচ্ছে 4টা। সো আমরা এইভাবে বলবো টেট্রা অ্যাকুয়া। এগুলোকে তুমি অ্যালফাবেটিক্যালি অর্ডার লিখবা, অ্যাকুয়ার এ আগে, সো অ্যাকুয়ারটা আগে লিখতেছি, টেট্রা অ্যাকুয়া ডাইহাইড্রক্সো আয়রন। ওই যে বলছিলাম পজিটিভ হইলে ওইটা জাস্ট নামটা রেখে দিবা, নর্মাল নামটা লিখবা আয়রন। আর এখানে এটার কত, অক্সিডেশন নাম্বার কত? এখানে অক্সিডেশন নাম্বারটা দেখো, এটা যদি এক্স হয়, এইগুলো হচ্ছে -1 করে, OH এক একটা -1 আর এগুলো 0। সো এক্স মাইনাস 1 × 2 প্লাস 4 × 0 ইজ ইকুয়াল টু +1। সো এটা আসবে x ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে? সো এটার আয়রন 3 হবে। সো এটা হচ্ছে টেট্রা অ্যাকুয়া ডাইহাইড্রক্সো আয়রন 3 আয়ন। ক্লিয়ার? দেন 6 নাম্বার কোবাল্ট ক্লোরিন অ্যামোনিয়া এই 4, এখানে প্লাস, এটা হচ্ছে টেট্রাঅ্যামিন যে অ্যামোনিয়ার এ আগে, টেট্রাঅ্যামিন ডাইক্লোরোকোবাল্ট 3 আয়ন। ক্লিয়ার? এখানেও কোবাল্ট 3 কেন এটা একটু নিজে বের করে নিও, যে ক্লোরিন হচ্ছে -2, এটা ওই পাশে গেলে +3। সো এটা ক্লিয়ার হয়েছে এখন। এবার আমরা হাইব্রিডাইজেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ড দেখব। হাইব্রিডাইজেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ডস। কমপ্লেক্স কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন বের করার বের করবো এভাবে, যে ধরো আমাদেরকে সবচেয়ে কমন যেটা আসে, সবচেয়ে কমন দুইটাই আমরা দেখবো শুধু,
K3FeCN6 এর হাইব্রিডাইজেশন এক্সপ্লেন করো। এটা শুধু আসলে এটাই আসবে, আরেকটা আছে, এই দুইটার মধ্যে থেকে আসবে। সো এরকম একটা তোমার ইসের কমপ্লেক্স কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন যদি দেখাইতে বলে, সেটা দেখানোর ওয়ে হচ্ছে যে আমরা সেন্ট্রাল যে আয়নটা আছে, এখানে সেন্ট্রাল আয়নটা কি Fe3+, তাই না? K3FeCN6 এ আমরা যদি চিন্তা করি যে এই পুরা কম্পাউন্ডটা হচ্ছে নিউট্রাল 0, পটাশিয়াম হচ্ছে +1, +1 × 3, প্লাস আয়রন হচ্ছে X, প্লাস সায়ানাইড হচ্ছে -1। সো এগুলো ইয়া করলে তুমি পাবা X = +3। সো আমরা এই সেন্ট্রাল আয়নটার ইলেকট্রনিক কনফিগারেশন দেখব, তাও আবার শুধু ডি অরবিটালেরটা, সবগুলো না। আয়রনের Fe3+কে আমরা যদি একটু ইলেকট্রনিক কনফিগারেশন করি রাফে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5 আর কি, 3d5 এরকম। তো শুধু তার লাস্টের এই ডি অরবিটালটা নিয়ে আমাদের কাজ। সো এটাকে এখানে ড্র করো। ডি অরবিটালে 5টা, ডি অরবিটে ডি সাবশেলে 5টা অরবিটাল থাকে, আমরা জানি 5টা এরকম কম্পার্টমেন্ট থাকে, আর সেখানে 5টা ইলেকট্রন আছে অ্যাকর্ডিং টু হুন্ডস প্রিন্সিপাল, যে এখানে ফার্স্টে একটা ইলেকট্রন, দেন 3 4 5 এভাবে ঢুকবে, দেন বাকিগুলো আবার উল্টা হয়ে এভাবে ঢুকবে। বাট মেনলি এটা হচ্ছে Fe3+ এর 3d5 অরবিটালের অবস্থা। সো যখন এইখানে এই লিগ্যান্ডটা আসে, CN- আসে, একটা লিগ্যান্ড যখন একটা ডি অরবিটালের কাছে আসে তখন অরবিটালটা শ্রিঙ্কড হয়। এখানে যখন CN- এসে অ্যাটাক দেয় তখন অরবিটালটা শ্রিঙ্কড হয়। সো দেখা যায় যে এটা এই ইলেকট্রনগুলো শ্রিঙ্কড হয়ে এদিকে চলে আসে, মানে এখন একদম যতটা পারা যায় এই পাশে আছে। তো এই দুইটা জায়গা ফাঁকা হয়ে গেল। আর এই 3D অরবিটালের পর আমার কি একটা ফাঁকা 4s অরবিটাল পড়ে আছে না? আবার 4s অরবিটালের পর আমাদের কি একটা ফাঁকা 4p অরবিটাল পড়ে আছে না? ওগুলো তো ইউজ হয় নাই। এখন দেখো আমার লিগ্যান্ড কয়টা? 6টা। সো প্রত্যেকটা লিগ্যান্ড এই এক একটা বক্সের জন্য রিজার্ভড। এখানে একটা CN- আসবে, এখানে একটা CN- আসবে, এখানে একটা, মানে এরকম যে কয়টা লাগে তুমি ওই কয়টা ফাঁকা অরবিটাল ইউজ করবা, ঠিক আছে? সো এই যে 6টার জন্য আমাদের এইটুক লাগলো, তো এখানে ডি অরবিটাল লাগছে কয়টা? 2টা। এস লাগছে কয়টা? একটা। আর পি লাগছে কয়টা? 3টা। সো এই হাইব্রিডাইজেশনটা হবে এরকম, D2, এই যে D2sp3, D2sp3। সো কমপ্লেক্স কম্পাউন্ডের হাইব্রিডাইজেশনে রুলটা হচ্ছে এরকম যে তুমি শ্রিঙ্ক করবা, দেন দেখবে কয়টা ঘর লাগে সেই অনুযায়ী D2sp3। বাট এখানে একটা এক্সেপশন আছে, ম্যাক্সিমামই এই একই ওয়েতেই হয়, তুমি সবগুলো এইভাবে বের করতে পারবা যেটাই আসুক। তুমি বাসায় K4FeCN6 এরটা ট্রাই করে দেখো, K4FeCN6, এটা ট্রাই করে দেখো, ওটাও সিমিলার টাইপেরই কিছু একটা আসবে। আর এবার আমরা একটা এক্সেপশনাল কেস দেখব যেটা প্রচুর আসে পরীক্ষায়, এটা হচ্ছে K3FeCl6। এটা একটু এক্সেপশনাল কারণ ক্লোরিন হচ্ছে একটা উইক লিগ্যান্ড, এই ক্লোরিন যেটা সে একটা উইক লিগ্যান্ড। সো এটা ইউজুয়ালি Fe3+, নর্মালি যেরকম হওয়ার কথা সেরকমই হয়। Fe3+ তোমার 3d5, আর এই ক্লোরিন এত উইক লিগ্যান্ড যে সে এটাকে শ্রিঙ্ক করতে পারে না, এটা মনে রাখতে হবে, ক্লোরিন ইজ আ উইক লিগ্যান্ড। সো সে এটাকে শ্রিঙ্ক করতে না পেরে তার অ্যাকচুয়ালি এই পাশে যে অরবিটালগুলো আছে 4s 4p ওইগুলা ইউজ করতে হয়। সো তার 6টা লাগবে। সো এই 1 2 3 4 5 6, এস অরবিটাল কয়টা লাগলো? 2টা। পি অরবিটাল কয়টা লাগলো? 3টা। ডি কয়টা লাগলো? 2টা। তো এটার হাইব্রিডাইজেশন হচ্ছে S2, সরি এস তো লাগছে একটা, সরি sp3d2, ঠিক আছে? আরেকটা এক্সেপশনাল কেস হচ্ছে, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই যে টেট্রাঅ্যামিন কপার, Cu
NH3 4 2 প্লাস। সো এটার হাইব্রিডাইজেশন বের করতে বলছে। তো এটাতেও কপার হচ্ছে 2 প্লাস, তো কপার 2 প্লাসের ডি অরবিটালটা থাকে এরকম, যে ওইখানে অ্যাকচুয়ালি কপার 2 প্লাসে এরকম টোটাল 1 2 3 4 5 আর হচ্ছে 6 7 8 9টা ইলেকট্রন থাকে কপারে। ক্লিয়ার? এবার এখানে আর শ্রিঙ্ক করার তো কিছু নাই, এটা উইক হোক স্ট্রং হোক সে তো আর শ্রিঙ্ক করতে পারছে। আচ্ছা একটু দাঁড়া, আমার একটা কল আসছে। আচ্ছা দেখো, সো এবার হচ্ছে এখানে তো অ্যাকচুয়ালি শ্রিঙ্ক করার মতো কিছু নাই। সো এবার এই জায়গাতে যে এই যে লিগ্যান্ড আছে সেই লিগ্যান্ডের জন্য আমার অ্যাকচুয়ালি 4টা ঘর দরকার, তাই তো? সো আমাদের জানি যে এইখানে 4s অরবিটাল ফাঁকা আছে, এখানে 4p অরবিটাল ফাঁকা আছে, আর হচ্ছে 4d ফাঁকা আছে। এরপর 4d। এখন এটা একটু এক্সেপশনালটা হচ্ছে এরকম যে আমাদের তো 4টা হইলে এই 4টাতেই হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু দেখা যায় এই লাস্টেরটা ইউজ হয় না, সেটা এই পরেরটা ইউজ হয়। এটা অনেক বড় একটা থিওরি আছে, এটা অ্যাকচুয়ালি এইভাবে এক্সপ্লেনও করা যায় না, বাট এটা একটু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সো এইটার হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp2d। sp2d এটার হাইব্রিডাইজেশনটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে sp2d। আর এটার শেপটা হচ্ছে তোমার স্কোয়ার প্লেনার। এটা দেখতে এরকম। সো আমরা এই এক্সেপশনাল কেসগুলো একটু মনে রাখবো। আর এরপর হচ্ছে এই যে ট্রানজিশন এলিমেন্ট যারা, তাদের হাইব্রিডাইজেশন দেখলাম। এরপর হচ্ছে ওরা যে কালার ফর্ম করে সেই কালার ফর্মেশনটা কিভাবে হয়, কালার ফর্মেশন অফ ট্রানজিশন এলিমেন্টস। সো এখানে কালার ফর্মেশনটা এরকম হয়, যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখায়, কপার ক্লোরাইড, এটার কালার হচ্ছে ব্লু। সেটার রিজন হচ্ছে যে কপার 2 প্লাস অবস্থায় তার ইলেকট্রনিক কনফিগারেশনে লাস্টে এরকম থাকে 4s0 3d9। সো তাদের 3d অরবিটালটা, 3d যে সাবশেলটা আছে সেটা দেখতে এরকম হয়, যে এখানে 1 হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 3d। সো এইটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা, মানে সবগুলো অরবিটালের এনার্জি সেম। সো এটা নন ডিজেনারেট অবস্থা হচ্ছে যখন এই যে লিগ্যান্ডটা থাকে, ক্লোরিন লিগ্যান্ডের প্রেজেন্সে দেখা যায় যে এই অরবিটালগুলো নন ডিজেনারেট হয়ে যায়। ডিজেনারেট মানে সবার এনার্জি সেম, আর নন ডিজেনারেট মানে সবার এনার্জি ডিফারেন্ট। সো এখানে দেখা যায় যে ওরা দুইটা সেটে ডিভাইডেড হয়ে যায়, 3টা থাকে নিচে, DXY DYZ DZX অরবিটালগুলো থাকে নিচে এরকম, আর উপরে থাকে 2টা। এটা হচ্ছে DX² - Y² আর DZ², ঠিক আছে? সো এই দুইটার মধ্যে একটা এনার্জির গ্যাপ ক্রিয়েট হয়, আর এই এনার্জির যে গ্যাপটা, এই গ্যাপটাই অ্যাকচুয়ালি লাইট হিসেবে বাইরে রেডিয়েটেড হয়, আর সেটাই আমরা কালার হিসেবে দেখি, ঠিক আছে? সিমিলারলি অন্যগুলো একইভাবে তুমি এক্সপ্লেন করবা, যে যেমন ধরো ক্রোমিয়াম ক্লোরাইড গ্রিন, এটার কালার গ্রিন হওয়ার রিজন হচ্ছে যে এটার এই যে ক্রোমিয়াম 3+, সে হচ্ছে 4s0 3d3, আর দেখা যায় যে ওরা ডিজেনারেট কন্ডিশনে থাকে এরকম 1 2 3। সো নন ডিজেনারেট অবস্থায় ওরা অ্যাকচুয়ালি 2টা সেটে ডিভাইডেড হয়ে যায়। সো এই 2টা ফাঁকা, আর নিচে থাকে একটা করে। তো এই যে ডিফারেন্সটা একটা লাইট হিসেবে বের হয়, আর দেখা যায় সেই লাইটটার কালার হচ্ছে গ্রিন। সো মেনলি এইভাবেই কালার ফর্মেশন করে ট্রানজিশন এলিমেন্টগুলো, তাদের যে কম্পাউন্ড তারা অ্যাকচুয়ালি কালারফুল কম্পাউন্ড হয়। আচ্ছা এবার হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস।
ট্রানজিশন এলিমেন্টের ম্যাগনেটিক প্রপার্টিস। সো ট্রানজিশন এলিমেন্টগুলোর ম্যাগনেটিক প্রপার্টিস হচ্ছে এরকম যে 3 ধরনের ম্যাগনেটিজম দেখায় যে কোনো এলিমেন্টই। একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, এটা হচ্ছে যারা আয়রন, কোবাল্ট অ্যান্ড নিকেল, এই 3জন হচ্ছে ফেরোম্যাগনেটিক প্রপার্টি শো করে। দেন হচ্ছে প্যারাম্যাগনেটিক, এইগুলো হচ্ছে এই যে ট্রানজিশন এলিমেন্টরা শো করে। আর 3 হচ্ছে ডায়াম্যাগনেটিক, যারা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক না, ঠিক আছে, মানে যাদের ম্যাগনেটিক ফিল্ডে কোনো ধরনের ইফেক্ট নাই। সো আমরা কীভাবে তোমার বুঝবো প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক বুঝবো? ফেরোম্যাগনেটিক তো অলরেডি দেওয়াই আছে এই 3জন, বাকিগুলো কীভাবে বুঝবো? সো আমাদেরকে একটা কম্পাউন্ড দিয়ে বলবে যে এই কম্পাউন্ডটা কি ফেরোম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক। যেমন FeCN6 3- এই আয়নটা দিল, বা ধরো ওর কম্পাউন্ডটা দিল, ওর ওই যে কম্পাউন্ডটা K3FeCN6, এই কম্পাউন্ডটা দিয়ে দিল, বললো এটা কি প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক। সো এটা আমরা কীভাবে করবো দেখো, মেইনলি আমাদের ওর হাইব্রিডাইজড স্টেটটা লিখতে হবে। যে আমরা জানি Fe3+, সেটা ডি অরবিটাল 3D অরবিটালটা এরকম থাকে ইনিশিয়ালি 5টা, সেটা আবার কম্প্রেসড হয়ে পরবর্তীতে ভিতরে ঢুকে এরকম, অ্যান্ড দেন 6টা লিগ্যান্ড এইভাবে জায়গা নেয়। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে D2sp3 হাইব্রিডাইজেশন। এখন এখানে আমাদের যেটা দেখতে হবে, এই যে ডি অরবিটাল, যেটা ডি অরবিটালে যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ঠিক আছে, বা একটা বা তার বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলেই এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, তাহলে আমরা তাকে প্যারাম্যাগনেটিক বলবো। এই যে এখানে একটা আনপেয়ার্ড আছে, সেটা একটা প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড। বাট আমরা যদি K4FeCN6 দেখি, K4FeCN6 দেখি, এখানে Fe হচ্ছে 2+, এখানে Fe এর হচ্ছে 2+, দ্যাট ইজ তার অ্যাকচুয়ালি 6টা ইলেকট্রন থাকে ডি অরবিটালে, 1 2 3 4 5 6, অ্যান্ড দেন কম্প্রেসড হয়ে এগুলো আবার ভিতরে ঢুকে, যেটা বাসায় করতে বলছিলাম আর কি নিজে। সো এগুলো কম্প্রেসড হয়ে দেখা যায় যে সবগুলো এরকম এক জায়গায় চলে আসে। সো এই 6টা CN এই সব জায়গায় বসে, এখানে একটা, এখানে, এখানে। সো এটাও হচ্ছে অ্যাকচুয়ালি D2sp3 হাইব্রিডাইজেশন, বাট এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই ডি অরবিটালে, ডি অরবিটালে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই। সো এটা একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। সো এইভাবে আমরা প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক সেটা বুঝতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের এইটা অলমোস্ট শেষ। আমাদের এখন হচ্ছে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজের একটা চার্ট লিখে দিব, আর তারপর একটু বাকি থাকবে, সেটা আমি ওই বিকালে দেখাই দিব। ঠিক আছে, বিকালে একটু দেখাই, তারপর এটা ক্লোজ দিব। সো আমি একটু পিরিয়ডিক প্রপার্টিজের চার্টটা বলে দিই। পিরিয়ডিক প্রপার্টিজ, পিরিয়ডিক প্রপার্টি কী কী হতে পারে? পিরিয়ডিক প্রপার্টি হতে পারে অ্যাটমিক, আচ্ছা দাঁড়াও একটু নেই, হ্যাঁ, পিরিয়ডিক প্রপার্টি হয় অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াস। পিরিয়ডিক প্রপার্টিজ হচ্ছে যারা পিরিয়ড টু পিরিয়ড চেঞ্জ হয়। তারপর সেকেন্ডটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি কাকে বলে এটা আই হোপ জানো, যে একটা 1 মোল অ্যাটম থেকে 1 মোল ইলেকট্রন একটা একটা করে এলিমিনেট করে 1 মোল ক্যাটায়ন ফর্ম করতে যতটুকু এনার্জি লাগে সেটাই হচ্ছে তার আয়োনাইজেশন এনার্জি। তারপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, এটার ডেফিনেশন হচ্ছে যে তোমার একটা একটা ইলেকট্রন অ্যাড করে 1 মোল ইলেকট্রন অ্যাড করে 1 মোল অ্যাটম থেকে 1 মোল অ্যানায়ন ফর্ম করতে যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। দেন ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে যে একটা কোভ্যালেন্ট বন্ডে তোমার দুইজনের মধ্যে শেয়ার্ড ইলেকট্রনের প্রতি যে ওই শেয়ার্ড ইলেকট্রনটাকে বেশি জোরে টান দেয়
তার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে বেশি। যেমন হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড, বাট ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এই শেয়ার্ড ইলেকট্রনগুলো সে তার নিচের দিকে টান দেয়। সো এটা ডেল্টা নেগেটিভ হয়, এটা ডেল্টা পজিটিভ হয়। সো এখানে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি হওয়াতে এরকম হয়। বাট দুইটাই যদি সেম হইতো, ক্লোরিন ক্লোরিন হইতো, তখন তো দুইজনের স্ট্রেংথ সেম, তখন এটা আর পারতো না। সো তখন আবার ইলেকট্রোনেগেটিভিটি সেম। ইলেকট্রোনেগেটিভিটি সেম হলে এইসব কম্পাউন্ড, এইসব কোভ্যালেন্ট কম্পাউন্ডকে নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বলে। আর যখন ইলেকট্রোনেগেটিভিটির একটা ডিফারেন্স থাকে সেগুলোকে বলা হয় পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। আর এই পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো কাইন্ড অফ আয়নিক কম্পাউন্ডের মতো অ্যাক্ট করে। ওরা পারফেক্টলি আয়নিক না, বাট কিছুটা আয়নিক, কিছুটা মিল আছে, ঠিক আছে। ওয়াটারও একটা পোলার কোভ্যালেন্ট, অনেক পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড আছে। তারপর হচ্ছে ভ্যালেন্সি, এখানে ভ্যালেন্সি। সো এই প্রপার্টিগুলো কীভাবে চেঞ্জ হয় আমরা একটু একটা বক্স করে দেখে ফেলি। এটা হচ্ছে যদি তুমি একই পিরিয়ডে লেফট টু রাইট যাও, একই পিরিয়ডে লেফট টু রাইট যাও, তাহলে তোমার ইনক্রিজ হবে কি কি? তাহলে ইনক্রিজ হবে আয়নাইজেশন পোটেনশিয়াল আইপি, অ্যাটমিক নাম্বার, এটা তো এমনিও বোঝা যায়, অ্যাটমিক নাম্বার। তারপর অ্যাটমিক ম্যাস, এটাও বাড়বে, বোঝাই যায়। দেন ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, যত ডানে যাবা তত বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট পাবা। ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে, যত ডানে যাবা তত ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। ভ্যালেন্সি বাড়বে, পজিটিভ চার্জ অফ নিউক্লিয়াস বাড়বে, পজিটিভ চার্জ অফ নিউক্লিয়াস। মানে অ্যাটমিক নাম্বার বাড়বে, এটা না লিখলেও হইতো। আর হচ্ছে নন মেটালিক প্রপার্টি বাড়বে, যত ডানের দিকে যাবা তত তোমার নন মেটালরা আসা শুরু করবে, কার্বন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন এটসেট্রা। আর ডিক্রিজ হয় কি কি? বাম থেকে ডানে গেলে কি কি জিনিস ডিক্রিজ হয়? বাম থেকে ডানে গেলে ইলেকট্রো পজিটিভিটিটা ডিক্রিজ হয়। ইলেকট্রো পজিটিভিটিও একটা টার্ম, সেটা হচ্ছে বামে যারা তারা হচ্ছে ইলেকট্রো পজিটিভ। তারপর মেটালিক প্রপার্টি, এটা ডিক্রিজ হয়, যত বামে যাবা ওরা তত নন মেটাল হয়, মানে মেটালিক প্রপার্টি আস্তে আস্তে ওরা লুজ করে। স্টেবিলিটি অফ অক্সাইড, এটা ডিক্রিজ হয়। আচ্ছা, বাম থেকে ডানে গেলে আরেকটা জিনিস ইনক্রিজ হয়, সেটা হচ্ছে অক্সাইডস অ্যাসিডিটি, যত বামে যাবা তত বেশি অ্যাসিডিক অক্সাইড পাবা, রাইট। আর ডিক্রিজ হয় হচ্ছে অক্সাইডস বেসিসিটি, যত বামে যাবা ওইগুলো বেসিক থাকবে না, অ্যাসিডিক হবে। আর এছাড়াও কমে কি অ্যাটমিক রেডিয়াস, যত বামে যাবা একটা অ্যাটমের সাইজ তত ছোট হইতে থাকবে, ওকে। দেন হচ্ছে একটা গ্রুপে যদি টপ থেকে বটম আমরা মুভ করি, আচ্ছা ডান থেকে বামে গেলে ঠিক উল্টা, বুঝতেই পারতেছো, ডান থেকে বামে গেলে এগুলো কমবে, এগুলো বাড়বে। আচ্ছা, গ্রুপে হচ্ছে যদি আপ থেকে ডাউনে নামো, একটা সেম গ্রুপে তুমি যদি আপ টু ডাউন ডিরেকশনে যাও, তাহলে তোমার ইনক্রিজ হবে হচ্ছে ইলেকট্রো পজিটিভিটি, ইনক্রিজ হবে অ্যাটমিক ম্যাস, মেটালিক প্রপার্টিজ, আর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। যত নিচে নামবা অ্যাটমগুলোর সাইজ তত বড় হবে। এইগুলোর উপর বেস করে কিন্তু কোশ্চেন আসে যে কোন অ্যাটমটা কার থেকে ছোট, এই কয়টা অ্যাটমের সাইজের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, বা ইলেকট্রো পজিটিভিটি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, এরকম অনেক কোশ্চেন আছে। সো তোমার এই জিনিসগুলো ভালো মতো মনে রাখতে হবে, ঠিক আছে, তাহলে তুমি এটা লিখতে পারবা। আর এগুলোতে ডিক্রিজ হয় কোনগুলো? আপ থেকে ডাউনে গেলে ডিক্রিজ হয় ইলেকট্রন অ্যাফিনিটি, ডিক্রিজ হয় নন মেটালিক প্রপার্টি, ডিক্রিজ হয়
মানে বেসিক্যালি এইখানে যেগুলো ডিক্রিজ হইতো এইখানে সেগুলো ইনক্রিজ হয়, আর এখানে যেগুলো ডিক্রিজ হয় সেগুলো এখানে ইনক্রিজ হয়, কাইন্ড অফ কিছুটা একই রকম। সো এই হচ্ছে নন মেটালিক প্রপার্টি। আয়োনাইজেশন পটেনশিয়ালটা ডিক্রিজ হয় আর ইলেকট্রোনেগেটিভিটিটা ডিক্রিজ হয়। আপ থেকে ডাউনে গেলে অক্সিডেশন নাম্বার সেমই থাকে, একটা গ্রুপে সবার অক্সিডেশন নাম্বার সেম, ওইটা পিরিয়ডিক প্রপার্টির মধ্যে, গ্রুপ বেসড পিরিয়ডিক প্রপার্টির মধ্যে পড়বে না। সো এই চার্টটা আমরা খুব ভালো মতো মনে রাখবো। ওকে, সো এই পর্যন্তই থাকুক। আর একটু বাকি আছে, সেটা হচ্ছে তোমার ওই বন্ড কী কী টাইপের হয়, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, তারপর হাইব্রিডাইজেশন একটা টপিক আছে, আর মানে নর্মাল হাইব্রিডাইজেশন আমরা তো অলরেডি একটা দেখছি, আরেকটা আছে হচ্ছে ওভারল্যাপিং। সো এই কয়টা আমি বিকালে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আর ওই হাইব্রিডাইজেশন থেকে শেপ কীভাবে বের করতে হয় ওইটাও দেখাই দিব। সো বিকালে তোমাদের 4টায় বলছি, সো 4টা থেকে 5টা পর্যন্ত লাগবে, আর দেন 5টা থেকে 6টা পর্যন্ত আমি ওই ওভারঅল সব কিছু কীভাবে পড়বা, যেই সব জিনিস বাদ দিছি, বা আমি সব চ্যাপ্টারের ব্যাপারে আরেকবার বলে যাব ওভারঅল, যে ফাইনালি ওই চ্যাপ্টারটা তুমি কীভাবে পড়বা, ঠিক আছে? ওকে, সো আমি মিটিংটা এখানে এন্ড করতেছি।